আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেলেন নাজুম আহমেদ। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে থাকার পক্ষে নন নিরাপত্তা বিশ্লেষকরা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই। এবং বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান চ্যানেল আইকে বলেছেন, দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি। পুলিশের মনোবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় সেনাবাহিনীর মাঠে থাকা ইতিবাচক নয়। শাকের আদানের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সরকার প্রধানের এমন ঘোষণার পরও জনমনে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মুনিরুজ্জামান মনে করেন, নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। বিপ্লবোত্তর যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেটা পার করার জন্য, একটা স্থিতিশীল পরিস্থিতিতে যাওয়ার জন্যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাটা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত সে ধরনের নির্বাচিত সরকার বাংলাদেশে না আসবে, অনেক সমস্যায় বাংলাদেশের সমাধান হবে না। তার ভিতরে প্রধানত হলো যে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরত আসবে না। অনেক ক্ষেত্রে যে বর্তমান যে অচল অবস্থা দেখা যাচ্ছে প্রশাসনে বা নিরাপত্তা পরিস্থিতিতে বা পুলিশের কর্মকাণ্ডে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে, সেগুলোর সমস্যার সমাধানের একমাত্র পন্থা হলো নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা। আর একটা ব্যাপারে খুব বড় ধরনের সমস্যা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, আভ্যন্তরীণ কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এবং বিদেশের কোনো ইনভেস্টমেন্টও বাংলাদেশে আসছে না। এ ব্যাপারে পরিষ্কার করে সকল পক্ষ থেকে, ব্যবসায়ী মহল থেকে, বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়। তার আগে কোনো ধরনের তারা ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে চাচ্ছে না। বাইরে থেকে কোনো হস্তক্ষেপের আশঙ্কা আমি করছি না, তবে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার যে বর্তমানে নাজুক অবস্থা আছে সেটা আরও অনেক অংশে খারাপ হয়ে যাবে। ছাত্র গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও পুলিশের মনোবল কেন বাড়ানো গেল না সেই প্রশ্ন রাখেন তিনি। আমরা আশা করেছিলাম যে যতটুকু সময় এই সরকার পেয়েছে এর ভিতরে তারা যে ধরনের পুলিশের বাহিনীর ভিতরে যে ধরনের পরিবর্তন আনা উচিত ছিল, যে ধরনের তাদের মনোবল বৃদ্ধি করার প্রয়োজন ছিল, সেই সময় কিন্তু এই সরকার পেয়েছে। কিন্তু কেন তারা এটাকে কার্যকর পর্যায়ে নিতে পারে না সেটা আমি বলতে পারছি না, তবে উচিত ছিল ইতিমধ্যে তার এই ধরনের সক্ষমতা ফিরিয়ে আনা। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 1 বছরের বেশি সময় তারা মাঠ পর্যায়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, যেখানে তারা বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত আছে। এত দীর্ঘ সময় কোনো সেনাবাহিনী এই কাজে বাইরে নিয়োজিত থাকা উচিত না। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচন কমিশন। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে গণভোট কখন হবে আর কোন আইনি ভিত্তি লাগবে সেই প্রক্রিয়া নিয়ে রোববার নানা আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। তবে জারি হতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ। আরো জানাচ্ছেন জান্নাতুল বাকে কেকা।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজনৈতিক দলগুলো একমত হলেও কিভাবে কোন প্রক্রিয়ায় আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন তা নিয়ে দীর্ঘ আলোচনাতেও আসেনি ঐক্যমত্য। তাই রোববার চতুর্থ দিনের মতো আলোচনা। আমরা মনে করি যে যারা 106 এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডার পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে গণভোট কখন হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি ঐক্যমত্য রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামাত, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। শিগগিরই সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে পারবে বলে ঐক্যমত্য কমিশনের প্রত্যাশা। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। এর আগে রোববার সকালে কমিশনের সদস্যদের বৈঠকে সবার কাছে গ্রহণযোগ্য একটি দলিল তৈরির তাগিদ দেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়েন লুইস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে বলেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতিসংঘ চায় বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। রিপোর্ট করছেন রাহুল রায়। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ জাতিসংঘের প্রতিনিধি দল। বিদায়ী সাক্ষাৎ শেষে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে। Very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission. খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করব। রোহিঙ্গাদের মানবাধিকার, বিশেষ করে তাদের পুনর্বাসন খুবই চ্যালেঞ্জিং। জাতিসংঘ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। পরে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। আজ মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার জন্য একটি বিশেষ বৈঠক বসতে চলেছে। 20 দফা শান্তি পরিকল্পনার জন্য কিছু অংশে হামাস সম্মত হওয়ার পর বাকি বিষয় নিয়ে এই আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় বন্দী জিম্মিদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, এটি ইসরায়েল, সমগ্র আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্য একটি বিরাট চুক্তি। অন্যদিকে ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে বলার পরও গাজায় ইসরায়েল বিমান হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে আরও 65 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও শারদীয় দুর্গাপুজো উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভিন দেশে কর্মব্যস্ততার মাঝেও নিজস্ব রীতি এবং আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টমবারের মতো এই উৎসব করেছেন তারা। প্রবাসীদের এই মিলন মেলা পরিদর্শন করেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার এবং প্রথম সচিব মাহফুজুর রহমান। এছাড়াও প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জের হাওর অধ্যুষিত 4 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 1.5 কোটি টাকার 4টি নৌ অ্যাম্বুলেন্স অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অচল হয়ে গেছে। অথচ দুর্গম এসব অঞ্চলে জরুরি রোগী পরিবহনের একমাত্র ভরসা হওয়ার কথা ছিল নৌযানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, নৌযান চালানোর জন্য চালক ও তেলের বরাদ্দ না থাকায় সেবা দেওয়া সম্ভব হয়নি। সুনামগঞ্জ থেকে জাহির আলমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাড়ের দুর্গম গ্রাম শিবরামপুর। জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই গ্রামে নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। চারদিকে থই থই পানি, যেন এক ছোট্ট দ্বীপ। এই গ্রামের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। তবে অসুখ বিসুখে বিপাকে পড়তে হয় তাদের। ডেলিভারি রোগী জরুরি রোগী হইলে তো আমরা রাত্রে বেলা হলে তো আমরা লয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যা আল্লাহ ভরসা, এর ভিতরে মরলে মরছে, আর বাঁচলে যখন সকাল হইলে আমরা যে কোনো একটা ব্যবস্থা নিতে পারি। শিবরামপুর গ্রামের মতো হাওর অঞ্চলের কোনো গ্রামেও নেই যোগাযোগের সড়ক। তারপর যে একটা নো অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স আমরা কোনো সময় আমরা দেখছেও না, জানিও না। আমাদের জনগণের কোনো কাজে নৌ অ্যাম্বুলেন্স কোনো সময় লাগে না। তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর ঘাটে পানির নিচে ডুবে আছে সরকারের দেয়া লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স। নৌকা ছাড়া বিকল্প কোনো মাধ্যম নাই, তাদের জন্য হয়তো একটু চিকিৎসাতে সুবিধা হতো। আমরা চাই যে এটা সরকার আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসাতে সুবিধা পায়। শুধুমাত্র তাহিরপুর নয়, 2013 সালের পর থেকে ধাপে ধাপে তাহিরপুর, জামালগঞ্জ, শাল্লা ও ধর্মশালা উপজেলার জন্য মোট 4টি নৌ অ্যাম্বুলেন্স ক্রয় করে তৎকালীন সরকার, কিন্তু কোনোটি আর চলাচলের উপযোগী নেই। ওয়াটার অ্যাম্বুলেন্সটা আসলে খুবই জরুরি, কারণ বর্ষার মৌসুমে অনেক রুগী থাকেন, যে রুগীটা আসলে অন্য জায়গায় স্থানান্তর করা খুব কষ্টসাধ্য। সিভিল সার্জন বলছে, চালক ও জ্বালানি বরাদ্দ না থাকায় এগুলো ব্যবহার করা যায়নি। আমরা রুগী সহজে পরিবহন করতে পারবো, রোগীর কষ্ট কম হবে এবং ড্রাইভার, ফুয়েল, অন্যান্য লজিস্টিক সহ সবকিছুর জন্য দেওয়া হয়, তাতে এই এলাকার জনগণ উপকৃত হবে। আমরা স্বাস্থ্য বিভাগও কাজ করতে আমরা তখন কমফোর্ট ফিল করব। চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রতিটি উপজেলায় কার্যকর নৌ অ্যাম্বুলেন্স দেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে সফল হয়েছেন কুষ্টিয়ার এক তরুণ। বিদেশ থেকে দেশে ফিরে স্বাবলম্বী হতে কৃষিকে বেছে নিতে চাষ করছেন আদা। তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যরা। কুষ্টিয়া প্রতিনিধি পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। আমবাগানের নিচে সারি সারি বস্তায় চাষ হচ্ছে আদা। কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামে এই আদা চাষের উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ। তিনি প্রশিক্ষণ নিয়ে 2 বিঘা জমিতে 7,000 বস্তায় চাষ করেছেন আদা। আশা করছেন প্রতি বস্তায় 1.5 থেকে 2 কেজি আদা পাওয়ার। প্রতি বস্তায় সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত খরচ হবে এবং কৃষি গবেষণার মশলা গবেষণার তথ্য অনুযায়ী প্রতি বস্তায় 1.5 কেজি করে যদি ফলন হয়, সেক্ষেত্রে হয়তো 150 টাকা প্রতি বস্তায় আসবে। 80 টাকা খরচ করে 150 টাকা রিটার্ন। পরিত্যক্ত জমি বা বাগানের ভেতর আদা চাষের এই প্রযুক্তিটি এলাকার কৃষকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। বাড়তি আয়ের পথ তৈরিতে আদা চাষে আগ্রহী হচ্ছে অনেকেই। গাছ মাছ তৈরি করে সার মাটি দিয়ে
ওরা যায় ঘাস মাছ সাপ টাপ করে টরি। আসলে প্রথমে যখন এটা শুরু হয় তখন একটু দেখে অবাকই লাগতেছিল, এখন এটা সাফল্য দেখে এই পরিবেশটা আদায় অনেকটা সুন্দর দেখে অনেকটা আগ্রহ বাড়ছে। কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে চাষিদের কাছে ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ প্রশিক্ষণ, বীজ সরবরাহ সহ নানা সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই আদা চাষ সম্প্রসারণে আমার প্রকল্পের একটি অনন্য ভূমিকা রয়েছে। একই সাথে উপজেলা কৃষি অফিস এই বীজ প্রাপ্তিতে সেই সুদূর পাহাড়ি এলাকার বীজ তাকে এনে দিয়েছে এবং প্রত্যেকটা বস্তায় আমরা দেখেছি খুব ভালো আদা হয়েছে এবং এখানে আমরা আশাবাদী যে এই উদ্যোক্তা ভালো একটা লাভ এই আদা চাষের মাধ্যমে করবেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে এই আদাটি হারভেস্ট হবে। শীঘ্রই এই অঞ্চলে মশলা জাতীয় ফসল আদা চাষ আরও বাড়বে বলেও আশা করছেন এলাকাবাসী। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ফুল ফসল আর সাদা মেঘের ভেলায় সেজেছে ঋতুরানী শরৎ। চারিদিকে বিস্তৃত সবুজ আর ফুলের মেলা। তবে জলবায়ু অভিঘাত ও দখল দূষণে বিপন্ন প্রকৃতিতে অনেকটাই ফিকে ঋতুচক্র। পরিস্থিতি উন্নয়নে বৃক্ষায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচার ও প্রযুক্তিতে গুরুত্ব আরোপ পরিবেশবিদদের। মেহেরপুর থেকে গোলাম মুস্তাফা রিপোর্ট। ঘাসের উপর সাদা জাফরানি শিউলির চাদর কিংবা বর্ণিল শেফালি ক্যানভাস জুড়ে টগর আর শাপলার সমারোহ বার্তা দেয় ঋতুরানী শরতের। বিচিত্র রূপ আর আদিগন্ত স্বপ্নবোনা সবুজ প্রান্তর পেরিয়ে কাশফুলের শুভ্রতা হয়ে উঠেছে শরতের প্রতীক। শরৎকাল মানেই কাশফুল, আর মেহেরপুরের কাশফুল বলতে আমরা এগুলাই বুঝি যে ভৈরব নদীর তীরে এরকম সাদা সাদা কাশফুল মানুষজন আসে, দেখতে আসে, আমরাও এসেছি দেখতে। এই প্রকৃতির একটা অলংকার। শহর অঞ্চল থেকে সবাই এগুলো দেখতে আসে, খুব ভালো লাগে। এই কাশফুলটা প্রতি বছরই হয় এখানে, দেখতে আসে, ভালো লাগে। আমাদের মেহেরপুর তো কাশফুলে ফুলেই যায়, সেই জন্য অনেক টুরিস্ট আসে এখানে। সাহিত্যে শরৎ এসেছে উৎসব আর আনন্দের বার্তা নিয়ে। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বেপরোয়া প্রকৃতি ধ্বংসে স্বরূপ হারিয়েছে শরৎ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং ঋতুগুলো যে সত্যি পরিবর্তন হচ্ছে তা কিন্তু আমরা টের পাচ্ছি, বুঝতে পারছি। কারণ এবার শরৎ প্রচন্ড গরম, তারপরে প্রচন্ড মেঘ গর্জন, যেটা আগে আমরা দেখিনি। এবার কিন্তু বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাতের মতো বজ্রপাত হচ্ছে। আমন ধানের চারা সবুজ থেকে সবুজতর হয়ে ওঠে এবং কৃষক এই চারা দেখে আগামী দিনের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন দেখার মাসও হচ্ছে এই শরৎকাল। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে ব্যাপক সবুজায়ন ও পরিবেশ বান্ধব জীবনাচারে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন সেনাবাহিনী মাঠে থাকার পক্ষে নন নিরাপত্তা বিশ্লেষকরা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। এবং বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।